দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে 12 মার্চ। তবে এবারের অধিবেশনের শুরুর আগেই একটি সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামনে এসেছে স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রসঙ্গ। সাধারণত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম অধিবেশন পরিচালনা করেন, কিন্তু এবার তারা দুজনের একজন কারাগারে আরেকজন পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে কিভাবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, কে করবেন অধিবেশনের সভাপতিত্ব, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু এর সমাধান আসলে কি, চলুন জানা যাক। অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করবেন কে? সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন ডাকতে হবে। সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করার কথা আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের। কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক হত্যা মামলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে। এই আইনি জটিলতা কাটাতে সংবিধান বিশেষজ্ঞ ও গবেষকরা বলছেন, রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি দিয়ে অধিবেশন শুরু করতে হবে। আমাদের সংবিধান অনুযায়ী স্পিকার পদত্যাগ করলে বা উনি ছেড়ে দিতে চাইলে, শূন্য হলে, উনি মারা গেলে বা যে অটোমেটিক্যালি ডেপুটি স্পিকার পদ নিয়ে ফেলেন। তো আমাদের এখানে উনি ডেপুটি স্পিকার, উনি জেলে আছেন, কিন্তু সংবিধান অনুযায়ী কিন্তু উনি এখনও ডেপুটি স্পিকারের দায়িত্বে আছেন। বর্তমান সরকাররা হয়তো পলিটিক্যাল সেন্সিটিভিটির কারণে তাকে আনতে চান না। সংসদ কিভাবে পরিচালনা হবে, কোন রুলে পরিচালিত হবে, তার জন্য কার্যপ্রণালী বিধি, বাংলায় বলে, ইংরেজিতে বলে রুলস অফ প্রসিজার। এই রুলস অফ প্রসিজার বা কার্যপ্রণালী বিধিতে বলা আছে যে যদি স্পিকার না থাকে বা স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকে, তাহলে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তি, আবার সেটা যদি না পাওয়া যায়, তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারবেন এবং হাউস সভাপতিত্ব করে একজন নতুন স্পিকার নির্বাচিত করতে পারে, স্পিকার ডেপুটি স্পিকার। এ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে 2 মার্চ সোমবার তিনি জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল জামাতে ইসলামীর থেকে একজনকে নেওয়া হবে। এজন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামীকে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। ইতিমধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে অনেকের নাম উঠে এসেছে। আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। এবার আসি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া প্রসঙ্গে। সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকেই সংসদ সদস্যরা নিজেদের মধ্যে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করবেন। এই নির্বাচন প্রক্রিয়াটি বেশ সুনির্দিষ্ট। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের অন্তত 1 ঘন্টা আগে যে কোনো সদস্য অন্য কোনো সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য সংসদ সচিবালয়ের সচিবকে লিখিতভাবে একটি প্রস্তাবের নোটিশ দিতে পারেন। এই নোটিশ তৃতীয় একজন সদস্য কর্তৃক সমর্থিত হতে হয়। যার নাম প্রস্তাব করা হবে তিনি নির্বাচিত হলে স্পিকার হিসেবে কাজ করতে সম্মত আছেন এমন একটি বিবৃতিও নোটিশের সঙ্গে দিতে হয়। তবে কোনো সদস্য স্পিকার পদে নিজের নাম প্রস্তাব বা সমর্থন করতে পারবেন না। এছাড়া কোনো সদস্য নিজের নির্বাচনের সময় সভাপতিত্ব করতে পারেন না। যদি স্পিকার পদে একাধিক প্রার্থী না থাকেন তবে সাধারণ ভোটের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন। একাধিক প্রার্থী থাকলে ব্যালটের মাধ্যমে ভোট হতে পারে। ধরুন যাকে স্পিকার মনোনীত করবেন তার নাম এবং তাকে প্রস্তাবকারী একজন এমপি বলেন যে আমি স্পিকার হিসেবে XYZ কে আমি প্রস্তাব করছি, আর একজন সমর্থক থাকেন, তিনি সমর্থন করেন। স্পিকার এবং একজন ডেপুটি স্পিকারের নাম সংসদ সচিবালয়ে জমা পড়ে। এরপরে সাধারণত এটা দেখা যায় প্রেস যাতে আগে থেকে স্পেকুলেট করতে না পারে, সেই জন্য করা হয় কি, ঠিক 1-1.5 ঘন্টা আগে, সংসদ অধিবেশন শুরু 1-1.5 ঘন্টা আগে এই নামগুলো পাঠানো হয়। নির্বাচিত স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ান রাষ্ট্রপতি। সাধারণ জাতীয় সংসদ ভবনে অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়। নতুন স্পিকার শপথ নেওয়ার পর তিনি সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন। তার সভাপতিত্বেই ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। নির্বাচনের ধারাবাহিকতা ও শপথ।
স্পিকার নির্বাচনের পর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে যখন ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়, তখন এই নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর অধিবেশনের সাময়িকভাবে মুলতবি করা হয়। সেই সময় রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করান। শপথ নেওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের সভাপতিত্বে সংসদের পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়। প্রশ্ন হলো, নতুন রাজনৈতিক সমীকরণ ও সংস্কারের প্রস্তাব কি রূপ ধারণ করতে যাচ্ছে? এবারের সংসদের রাজনৈতিক চিত্র কিছুটা ভিন্ন। বিএনপি জোটের নেতা তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি জোট বিরোধী দলে থাকছেন, যেখানে জামাতে আমির শফিকুর রহমান এবং এনসিপির নাহিদ ইসলাম বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। উল্লেখযোগ্য যে প্রচলিত নিয়মে স্পিকার ও ডেপুটি স্পিকার দুই পদেই সরকারি দল থেকে নির্বাচিত হয়। তবে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে ঘোষিত জুলাই সনদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের একটি প্রস্তাবনা রয়েছে। এই অধিবেশনে সেই প্রস্তাবে কোনো প্রতিফলন দেখা যায় কিনা সেটিও দেখার বিষয়। আমি ধরে নিলাম যে জামাত থেকে বিরোধী দলের ডেপুটি স্পিকার হয়ে গেলেন, তার মানে কি ডেপুটি স্পিকার সঙ্গে ইচ্ছা করলে উনি সংসদের সভাপতিত্ব করতে পারবেন? নট দ্যাট। স্পিকার যখন বলবেন, যেটা নিয়ম হচ্ছে স্পিকার যাবেন, প্রথমে স্পিকার গিয়ে সভাপতিত্ব করবেন। স্পিকার যদি মনে করেন যে তিনি এখন কোনো কারণে ওনার একটু ব্রেক দেওয়া দরকার, তখন ডেপুটি স্পিকারকে ডাকা হয়। যে রাজনৈতিক সমঝোতা বা বোঝাপড়া যদি না থাকে, ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দিয়ে শুধু আমাদের তাত্ত্বিকভাবে আমরা একটা পরিতৃপ্তির ঢেকুর তুলতে পারি, কিন্তু মানে প্র্যাকটিক্যালি বাস্তবিক খুব বেশি লাভ হবে না। যদি না তার ডেপুটি স্পিকার হয়তো জামাতের হয়েও দেখা গেল বিএনপির সঙ্গে একটু মিলিয়ে চললেন যাতে করে একটু কাভার পায়, সেটা কিন্তু ওভারঅল খুব বেশি লাভ হবে না, এটুকু আমার মনে হয়। সব মিলিয়ে 12 মার্চের অধিবেশনটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে, যা রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির পরিচালনার মাধ্যমে শুরু হয়ে নতুন স্পিকার নির্বাচনের মাধ্যমে পূর্ণতা পাবে। এই ছিল এবারের বিশ্লেষণ। এই ধরনের তথ্য পেতে ভিজিট করুন প্রথমআলো.com, প্রথম আলোর ফেসবুক পেজ ও প্রথম আলোর ইউটিউব চ্যানেল।